নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। শিয়ালদা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা শিয়ালদা রেল ব্রিজ চত্বরে, গুরুতর জখম 4 জন। মোদির দমদমের সভাতেও ব্রাত্যই থাকলেন দিলীপ ঘোষ। দিলীপের সাফ কথা, তাকে আমন্ত্রণই জানানো হয়নি, ফলত তিনি যে সভাতে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ, তোলা হচ্ছে টাকা। প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল রাজভবন। বলা হলো রাজভবনের তরফে কোনো টাকা চাওয়া হয়নি। দীঘার বহু হোটেলের বিরুদ্ধে নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগ। হোটেলগুলিতে ঝোলানো হলো তালা। মাঝরাতে রাস্তায় পর্যটকেরা, বেড়াতে এসে প্রবল সমস্যায় পর্যটকেরা। শিয়ালদায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা শিয়ালদা রেল ব্রিজ চত্বরে, গুরুতর জখম 4 জন। খাস কলকাতায় পড়ুয়াদের নিগ্রহের ঘটনা, তাও আবার বাংলাদেশি সন্দেহে। শিয়ালদা রেল ব্রিজের নিচে এক দোকানদারের সঙ্গে বচসার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি বুধবার রাতের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে যান শিয়ালদা ব্রিজের নিচে এক দোকানে। সেখানে দাম প্রসঙ্গে তার সঙ্গে বচসা বাঁধে দোকানদারের। অভিযোগ ওঠে দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন এবং বাংলাদেশি বলে দাবি করে তার উপর হামলা চালান। এরপর আক্রান্ত ছাত্র হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের নিয়ে ফের ওই দোকানে পৌঁছন। তখন আশপাশের একাধিক ব্যবসায়ী তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগও তুলেছেন পড়ুয়ারা। 4 জন গুরুতরভাবে জখম হয়েছেন। তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। এরপর ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার বাইরে বসেই বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আর এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিচ্ছে যে এই শহরেই আদতে বাঙালিরা কতটা সুরক্ষিত। এখন এটাই দেখার, শাসক শিবির এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয় কিনা বা আদৌ কেউ গ্রেফতার হয় কিনা এই ঘটনায়। হাই নিউজ নেটওয়ার্ক। মোদির দমদমের সভাতেও সেই ব্রাত্যই বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ সাফ জানালেন, তাকে আমন্ত্রণ জানানোই হয়নি। স্পষ্টত তিনি যে সভাতে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত। প্রধানমন্ত্রীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাফ জানালেন, তাকে আমন্ত্রণ জানানোই হয়নি, ফলত তিনি যে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত করা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই মনে করা হয়েছিল পুরনো জায়গায় হয়তো ফিরবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, কিন্তু দেখা যাচ্ছে দিলীপ সেই ব্রাত্যই রয়ে গেলেন। আগামীকাল অর্থাৎ 22শে আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল যে এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিলীপ নিজেই বিষয়টা খোলসা করলেন। তিনি বলেন, আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যেতেও পারি নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমি ঠিক করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিজেপিতে প্রবীণ নবীন দ্বন্দ্ব প্রকট হচ্ছে। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান, সেই দিলীপ ঘোষ কার্যত দলেরই অন্দরে কোণঠাসা। গত কিছুদিনে মোদী শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ, যা নিয়ে বিতর্কও কম হয়নি। পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল হয়তো ছবিটা পাল্টে যেতে পারে, দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপ ঘোষের। কিন্তু কোথায়, মোদির দমদমের সভাতেও ব্রাত্য রয়ে গেলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক।
সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত ক্লাস করাতে হচ্ছে তাদেরকে। ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই সমস্যায় পড়ছেন। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। এবার আদালত জানিয়েছে, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত তা বিবেচনা করবে। সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত ক্লাস করতে হচ্ছে তাদের। ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন তারা। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। এবার আদালত জানিয়েছে, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত তা বিবেচনা করবে। বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত তা বিবেচনা করবে। এমনকি চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতিদের এই মন্তব্যে খানিকটা স্বস্তিতে যোগ্য চাকরি প্রার্থীরা। উল্লেখ্য, 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। রাতারাতি চাকরি থেকে বাদ পড়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষার দিন। ইতিমধ্যে অবশ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যোগ্য শিক্ষকদের স্কুলে পড়ানো চালিয়ে যাওয়ার আবেদন করেছে সরকার। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা স্কুলে পড়াবেন। তার মাঝেই সেপ্টেম্বরে পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে তাদের। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। স্কুলে নিয়মিত ক্লাস করাতে প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের। তাই সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। বৃহস্পতিবারের শুনানিতে এই আর্জি জানিয়েছিলেন যোগ্য চাকরিরতরা। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে কার্যত তুলোধনাও করেছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, আপনারা যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছেন, এটা অত্যন্ত হতাশাজনক। তিনি আরও বলেন, কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য হিসেবে, তাদের সবাইকে পরীক্ষার অনুমোদন দিতে হবে। রাজ্য সরকার চাইলে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 3.5 মাস ধরে ওবিসি জটে আটকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। গত 7 আগস্ট তা প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এই নিয়ে হাইকোর্টে চলছে মামলা। বৃহস্পতিবার এই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই গুরুত্ব দিল ডিভিশন বেঞ্চ। ফলে 22 আগস্ট রাজ্য জয়েন্টের ফল প্রকাশ নিয়ে আশাবাদী পরীক্ষার্থীরা। ওবিসি জটের কারণে প্রায় 3.5 মাস ধরে আটকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। গত 7 আগস্ট তা প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এই নিয়ে হাইকোর্টে মামলা চলছে। বৃহস্পতিবার এই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই গুরুত্ব দিল ডিভিশন বেঞ্চ। ফলে 22 আগস্ট অর্থাৎ শুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশ নিয়ে আশাবাদী পরীক্ষার্থীরা। জয়েন্ট দেওয়ার এতদিন পরও ফল প্রকাশ না হওয়ায় নিজেদের কেরিয়ার শুরু নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় তারা। এর আগে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গল বেঞ্চের রায়কে বৃহস্পতিবার গুরুত্ব দিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বক্তব্য, ফল প্রকাশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এছাড়া সুপ্রিম কোর্টেও মামলা চলছে। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ করছেন না। এদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী জানান, ফল প্রকাশ করতে প্রস্তুত বোর্ড, কিন্তু মামলার জেরে এটা করা যাচ্ছে না। এই নিয়ে বিচারপতি পালের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশ করার নির্দেশ দিয়েছে। ফলে এখানে নতুন করে কোনো নির্দেশ দেওয়ার সুযোগ নেই। আর যেহেতু সেই রায় বোর্ড সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, ফলে এখন ডিভিশন বেঞ্চের মধ্যে ঢুকবে না। যদিও মামলার আইনজীবী রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের কথা বলে হস্তক্ষেপের দাবি করে। শেষ পর্যন্ত আদালত 2 সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য রেখেছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের মামলার শুনানি হওয়ার কথা। সেখানে কি হয় সেই গতি প্রকৃতি দেখে তবেই পরবর্তী শুনানি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার। পদ্মশ্রী স্মারকের সঙ্গে আরও 13টি মেডেল উদ্ধার।
গত 15ই আগস্ট পদ্মশ্রী অর্জুন পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে পদক চুরির ঘটনা সামনে এসেছিল। গোটা জীবনের কামানো সাফল্য পদক চুরি গিয়েছে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। চুরি যাওয়া প্রায় 300 পদকের মধ্যে দিন দুয়েক আগেই 295টি পদক উদ্ধার হয়েছিল। এবার পদ্মশ্রী স্মারকের সঙ্গে আরও 13টি পদক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শামীম সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দ মোটরের দেবাই পুকুরে বুলা চৌধুরীরা এখন আর থাকেন না, তবে ওই বাড়িতেই তার জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল। রাষ্ট্রপতি দেওয়া পদ্মশ্রী পুরস্কারের মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতেই রয়েছে। হিন্দ মোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট্ট পদকটি ছিল। সেই পদ্মশ্রী পদক সহ প্রায় 300টি পদকই বাড়ির পিছনের দরজা ভেঙে চোরেরা বাড়িতে ঢুকে নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে অভিযোগে দুদিনের মধ্যেই একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকেই 295টি পদক উদ্ধার হয়। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। আর সেই মতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। আরও 2 জনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ মনে করছে শেখ শামীমই মূল অভিযুক্ত। তার কাছ থেকে 13টি পদক উদ্ধার হয়েছে। পদ্মশ্রী ছোট পদকটিও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ। হারানো পদ্মশ্রী পদক পেয়ে তার চোখে মুখে উচ্ছ্বাস ও স্বস্তি ফুটে ওঠে। আবারও সেই পদক গলায় পড়ে দেখেন প্রাক্তন জাতীয় সাঁতারু। উচ্ছ্বসিত বুলা চৌধুরী এত দ্রুত তার পদক উদ্ধার করার কৃতিত্বের জন্য পুলিশকেও পদক দেওয়া উচিত বলে মনে করেন। তিনি বলেন, 6 বছর বয়স থেকে সাঁতার কেটেছি, 7 সমুদ্র পার করেছি, দেশের হয়ে বহু পদক জিতেছি। সারা জীবনের স্বীকৃতি হিসাবে অর্জুন পদ্মশ্রী পেয়েছি। আর সেই পদক যখন চুরি হলো তখন আমার খুবই খারাপ লেগেছিল। তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে। এর জন্য পুলিশকেও কিন্তু মেডেল দেওয়া উচিত। পুলিশ যেভাবে কাজ করেছে তাতে আমি ভীষণ খুশি। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।